দেখতে দেখতে 6 বছর কেটে যায়। এই 6 বছরে অনেক পরিবর্তন হয়েছে। আয়ু লিসার দাদা মিনু মারা গিয়েছে। এরপরে সংসারে হত্যাকর্তা হয়েছে আরেম। যদিও জিন আরেমকে তেমন একটা মানে না, কিন্তু তারপরও যেহেতু কর্তা সেহেতু তো কিছুটা হলেও মানতে হবে। যারা অনেকটা বড় হয়েছে, এবার ক্লাস 10-এ পড়ে, সামনে এসএসসি পরীক্ষা দেবে। রোজাও কিছুদিন আগে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এখন একটা প্রাইভেট কলেজে টিচার হিসেবে জব করতেছে। সবকিছুর পরিবর্তন হলেও শুধু পরিবর্তন হয়নি লিসা আর আয়ুর মধ্যে। ওদের মধ্যে সেই ঝগড়া আগের মতোই লেগে থাকে। আর এই ঝগড়ার মধ্যে সব সময়ের মতো বেচারা জিহব ফেসে যায়। জিহব বারান্দার চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল, আর লিসা সকালে নাস্তা বানাচ্ছে। এর মধ্যেই লিসা চিৎকার করে জিহবকে উদ্দেশ্য করে বলে, এই যে মহাজ্ঞানী সাহেব, আপনার যদি খবরের কাগজ পড়া শেষ হয় তাহলে অনুগ্রহ করে ডাইনিং টেবিলে আসুন, নাস্তা বানানো শেষ। হ্যাঁ, এই তো আসতেছি আমি। এর মধ্যেই বিয়ের কণ্ঠস্বর ভেসে ওঠে, আম্মু আমার জন্য কিন্তু আজকে 3টা আলু পরোটা বানাবে, প্রচুর ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে বাবা। হঠাৎ করে লিসার মনে পড়ে যে ভি তো দেশে নেই, ও তো পড়াশোনার জন্য বিদেশে গেছে, এখনো আসেনি। লিসা তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে ভি ডাইনিং টেবিলে বসে আছে। ভিকে দেখে তো লিসা প্রচুর অবাক হয়ে যায়, আর ভি লিসার কাছে গিয়ে লিসাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আম্মু? মানে ভি, তুই সত্যি আসছিস বাবা? হ্যাঁ আম্মু, সত্যি আসছি, আমার বিশ্বাস হচ্ছে না। ভিয়ের আব্বু তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, দেখে যাও। লিসা চিৎকার শুনে যে ড্রয়িং রুমে এসে ভিকে দেখে ও নিজে অবাক হয়ে যায়। ভি তুই? এরপরে ভি জেবের কাছে গিয়ে জেবকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ অনেক ভালো আছি, তুই ভালো আছিস বাবা? জি আব্বু আলহামদুলিল্লাহ। লিসা ওদের কাছে এসে বলে, আমার না বিশ্বাসই হচ্ছে না যে আমার ছেলে সত্যি সত্যি চলে আসছে। লিসা তুমি কি শুরু করছো বাপ্পারাজের মতো, বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস হচ্ছে না বলেই তো বলতেছি, শুধু শুধু কি বলতেছি নাকি? আচ্ছা আম্মু রাগ করো না প্লিজ। যারা রোজা ওরা কোথায়? রোজা মর্নিং ওয়াকে গেছে। আর যারার কথা আমি জানি না, ওইটা জিজ্ঞাসা করবি তোর পেতনি শাশুড়িকে, কারণ তার সাথেই তো থাকে, আমার সাথে তো আর থাকে না, তো আমি কিভাবে জানবো? অন্যদিকে আয়ু তাড়াহুড়ো করে রান্না করতেছে, কারণ 10টার দিকে যারা স্কুলে টিফিন দেবে আর ওকে যারার জন্য 10টার মধ্যে টিফিন নিয়ে যেতে হবে। জাংকুক চুপি চুপি এসে আয়ুকে জড়িয়ে ধরে বলে, আম্মু কেমন আছো? জাংকুকের কথা শুনে আয়ু পিছনে ঘুরে তাকিয়ে দেখে জাংকুক। জাংকুককে দেখে আয়ু এতটা অবাক হয় আর এতটাই ভয় পায় যে ও নিজের জুতা খুলে জাংকুককে উড়াধুরা মারতে থাকে। আয়ু মনে করে যে জাংকুকের সকল ধরে কোনো ভূত এসেছে। ভি আয়ুর সাথে দেখা করতে এসে এই অবস্থা দেখে আয়ুকে থামিয়ে বলে, আরে খালামণি তুমি জাংকুককে এভাবে মারতেছো কেন? ভিকে দেখে তো আয়ু ডাবল টাসকি খেয়ে যায়। তো তোরা দুইজন এখানে? হ্যাঁ খালামণি আমরা। তো তোরা এখানে কিভাবে আসলি? প্লেন দিয়ে আসছি, আর কিভাবে আসবো? তোরা সত্যি সত্যি এখানে আসছস? হ্যাঁ সত্যি সত্যি আসছি, তোমরা বিশ্বাস করতে চাচ্ছ না কেন? কিন্তু হঠাৎ এভাবে না জানিয়ে? সারপ্রাইজ দিতে আসছিলাম আম্মু, কিন্তু সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আই এম সরি বাবা, আমি বুঝতে পারিনি। অনেক ব্যথা লাগছে? না। ভি ওদের মহল্লার পাশে পার্কে রোজাকে খুঁজতে যায়, কারণ এখানেই সবাই মর্নিং ওয়াক করতে আসে। ভি রোজাকে খুঁজতেছিল, এর মধ্যে একটা মেয়ে এসে বলে, হাই জানেমান, কেমন আছো? জি ভালো আছি। কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? আমাকে চিনতে পারছো না তুমি? না চিনতে পারছি না। ও আচ্ছা, বাসায় যাও তাহলেই চিনতে পারবে। যাই হোক, তুমি দেখতে অনেক সুন্দর হয়ে গেছো, সেই মাখনের মতো লাগে। কি সব ফালতু কথা বলতেছেন আপনি? দেখুন এভাবে কথা বলবেন না, আমার বউ যদি দেখতে পারে না তাহলে আপনার খবর 12টা বাজিয়ে দিবে। আরে তোমার বউ কি করবে, যে ভ্যাবলা মার্কা একটা মেয়ে। কাকে ভ্যাবলা বলতেছেন আপনি? রোজাকে। ও দেখতে ভ্যাবলার মতো, কিন্তু ও যে কি পরিমাণে বান্দর সেটা শুধু আমি জানি। সবার সামনে ভদ্র থাকলেও বাস্তবে কিন্তু ভদ্র না। তার মানে কি বলতে চাচ্ছেন, রোজা খারাপ? আমি খারাপ বলি নাই তো, কি ভালো বলছো নাকি? দেখুন সেটা আপনার জেনে লাভ নাই। আমার বউকে আমি ভালো বলবো না খারাপ বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন এখান থেকে যান প্লিজ। ওকে ঠিক আছে। এরপরে মেয়েটা চলে যায়। কিছু দূর যাওয়ার পরে পিছনে ফিরে তাকিয়ে ভিকে উদ্দেশ্য করে একটু জোরে বলে, তুমি আগে দেশে থাকতে মোবাইলে যে সিমটা ইউজ করতে সেটা এখন চালু আছে না? হ্যাঁ আছে, কিন্তুটা পরে জানলেও হবে জানেমান। আসছি, বাই, টাটা। এরপর মেয়েটা চলে যায়। ভি মেয়েটা চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, কি অসভ্য মেয়ে রে বাবা। কি রে পেয়ারা চুন্নি, আবারও টিফিন টাইমে পালায় চোরের মতো চলে আসছস? একদম বাজে কথা বলবে না রোজা আপু, আমি কোনো পেয়ারা চুন্নি না, আর চোরের মতো পালায় আসি নাই। আমার শরীরটা খারাপ লাগতেছে এই জন্য চলে আসছি। তোর শরীর কি সবসময় খারাপ থাকে? সবসময় তো টিফিন টাইমে পালায় চলে আসস। যেদিন আমার খালা শাশুড়ি টিফিন নিয়ে আগে আগে যায় সেদিন আর আসতে পারস না, এছাড়া তো বেশিরভাগ টাইম পালাই চলে আসস। তো তোমাকে বলছে না যে যত সব ফাউল কথা আমি বলি না তোর মতো। যাই হোক, এসব বলে লাভ নাই। আমাদের পেয়ারা গেছে, 2টা পেয়ারা পাকছে, ভুলে ওই পেয়ারার দিকে নজর দিবি না। যদি নজর দিস না তাহলে চোখ তুলে ফেলবো।
আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আমি তোমাদের বাড়ি পেরার দিকে নজর দিতে যাব না। সত্যি সত্যি চোরদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না। কে চোর? বারবার চোর বলতেছস? তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর, শুধু আমার শাশুড়ি আম্মু ছাড়া। অসভ্য বান্দর ছিড়ি। ওই তুই কারে বান্দর বলতেছস? তোর কত বড় সাহস? তোকে বলতেছি, তোকে। তুই পারলে আমার সামনে এসে বল। তুই পারলে আমার সামনে, তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো, শয়তান ছিড়ি। এই কথা বলে যারা দৌড় দিয়ে ঘরে চলে যায়, কারণ যারা ভালো করেই জানে এখানে আর 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকলে রোজা ওর 12টার জায়গায় 13টা বাজিয়ে দিবে। রোজা ঘরে যেতে যেতে বলে, ঝগড়া না পারলে যা হয়, চোরের মতো আবার দৌড় দিয়ে পালাইছে। আমারে বলে বান্দর। তুই বান্দর? কিরে কি হয়েছে, বিড়বিড় করতেছিস কেন? কি আর হবে আম্মু, ওই অভদ্র যারা আমাকে বলে আমি নাকি শয়তান। আরে বাদ দে না, ওই পেতনির ছেলের বউ কি বললো না বললো ওই সবে আমাদের কান দিয়ে লাভ নেই। চল, খাবার ঠান্ডা হয়ে যেতেছে, খাবার খাবি? আচ্ছা ঠিক আছে, চলো আম্মু। রোজা আর যারার কথা শুনে তোমরা অনেক কনফিউশনে পড়ে গেছো। আচ্ছা তাহলে চলো তোমাদের কনফিউশন দূর করা যাক। যদিও ভি, রোজা আর জাংকুক যারার বিয়ের আগে আইউলিসা বলেছিল যে ওরা অনেক দরজাল শাশুড়ি হবে, তারপর অত্যাচার করবে, এবড়া অনেক কিছুই বলেছিল, কিন্তু বিয়ের পরে ওরা এরকম কিছুই করে না। ওরা বরং নিজেদের ছেলের বউকে নিজের হাতে নিয়ে নেয়, নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। কারণ ওদের মতে মেয়ে তো আর আমার কাছে থাকবে না, থাকবে তো ছেলের বউ, তাহলে ছেলের বউই আমার আপন, মেয়ে না। যদিও এই পদক্ষেপ সর্বপ্রথম গ্রহণ করেছিল আয়ু প্রথমে জারাকে কন্ট্রোল করে নেয়। জারা যেহেতু ছোট ছিল তাই জারাকে কন্ট্রোল করা আয়ুর জন্য সহজ ছিল। এরপরে আয়ুর দেখা দেখি লিসা ও রোজাকে কন্ট্রোল করে নেয়। কন্ট্রোল বলতে ভুল হবে, মানে আদর যত্ন ভালোবাসা দিয়ে নিজের করে নেয়। আর ওরা দুই বোন জারা আর রোজাকে নিজেদের সার্গিত বানিয়ে নেয়। মানে এই কয়েকদিন আয়ু আর লিসা যেভাবে ঝগড়া করতো ঠিক সেভাবে ওদেরও ঝগড়াটে বানিয়ে দেয়। এই 6 বছরে ওরা জারা আর রোজাকে এত পরিমাণ ট্রেনিং দেয় যে ওরা পুরা পাক্কা ঝগড়াটে হয়ে যায়, কেউ কাউকে চুল পরিমাণ পর্যন্ত ছাড় দেয় না। এবার আসা যাক রোজার চেহারা কেন পরিবর্তন হয়েছে। আসলে 6 বছর আগে যখন ভি আর জাংকুক বিদেশ চলে যায়, তখন ওদের পরিবারের সবাই এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে ওদের গাড়ির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে সবার টুকটাক ক্ষতি হলেও রোজার সবচেয়ে বেশি ক্ষতি হয়, ও মারাত্মকভাবে আহত হয়। ওর চেহারা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, যার কারণে বাধ্য হয়ে ওর চেহারার প্লাস্টার সার্জারি করতে হয়। আর এজন্যই রোজার চেহারা পরিবর্তন হয়ে যায়। কিন্তু ওদের এই অ্যাক্সিডেন্টের কথা ভি আর জাংকুককে জানানো হয় না। যেহেতু ওরা বিদেশে আছে, অনেক চিন্তা করবে, সেহেতু ওদেরকে জানানো হয় না। তাই ওদের দুজনে কেউ জানতেই পারে না যে রোজার চেহারা পরিবর্তন হয়ে গেছে। যারা বাসার মধ্যে ঢুকতেই আয়ু যারাকে দেখে বলে, কি রে তুই চলে আসছিস কেন? আমি তো মাত্রই টিফিন নিয়ে যেতাম। আমার শরীরটা ভালো লাগতেছিল না আম্মু, এই জন্য। তোর শরীর ভালোই লাগে কবে? বাদ দাও না আম্মু, আমার মনটা এমনিই ভালো না। কেন, কি হয়েছে মা? কেউ কিছু বলছে? ওই বান্দর ছেড়ে আমার মুডটা নষ্ট করে দিছে। কি হয়েছে মামনি, কি করছো? আমাকে যখন দেখে তখনই বলে পেয়ারা চুন্নি পেয়ারা চুন্নি। ওই সাতচুন্নির বউ কি বললো না বললো এইসব নিয়ে তুমি মন খারাপ করে আসো। ওই সাতচুন্নি চোর, ওই সাতচুন্নির ছেলের বউ চোর, ওদের 14 গোষ্ঠী চোর, ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু তুমি আর আমি বাদে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, এই গোষ্ঠীতে তো আমরা দুজন আছি। হ্যাঁ, আমরা দুজন বাদে, ওরা সবাই। যাও এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। ওকে আম্মু। আয়ু এত কথার মধ্যে জাংকুক যে এসেছে এই কথা বলতে যারাকে ভুলে যায়। যারা রুমে এসে দরজা নক করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কেচিবিল খুলতেছিল। কেচিবিল খুলেই যখন জামা চেঞ্জ করতে যাবে তখন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে দেখে জাংকুক বিছানায় শুয়ে যারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যারা তাড়াহুড়োর কারণে প্রথমে বিছানার দিকে খেয়াল করেনি, কিন্তু যখনই ড্রেসিং টেবিলের আয়নার মাধ্যমে জাংকুককে দেখতে পায় তখন ও প্রায় 180 ভোল্টের শক খায়। জাংকুক ধীর পায়ে যারার সামনে এসে বলে, তুই অনেক বড় হয়ে গেছিস রে যারা। জাংকুকের কথা শুনে যারা তাড়াতাড়ি করে কেচিবেল আবার বুকে জড়িয়ে নেয়। এরপরে আমতমতো করে বলে, মানে আর তুমি এখানে কিভাবে আসলে? তোর প্রেমের টানে চলে আসছি। এটা কি ধরনের ফালতু কথা? আমার সামনে থেকে সরো। এরপরে যারা জাংকুককে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে জাংকুক যারার হাত ধরে বলে, স্বামী এত বছর পরে বিদেশ থেকে আসলো, কোথায় স্বামীকে জড়িয়ে ধরে 2 গালে 2টা কিস করে বলবি, তুমি এতদিন পরে কেন আসলে হাবি? আমি তোমাকে কত মিস করেছি। এইসব না বলে তুই আমার থেকে পালাচ্ছিস? কিসের স্বামী? দেখো আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি এখন খাবার খেতে যাব, প্লিজ আমাকে যেতে দাও। আচ্ছা ঠিক আছে যা, তবে এখন বর্তমানে তোর বয়স কত হয়েছে রে? আমার তোর 16 বছর। কি, এখনো 18 বছর হয় নাই? আমি আর কত অপেক্ষা করব? অপেক্ষা মানে কিসের অপেক্ষা? এবার জাংকুক নিজের কণ্ঠটাকে কিছুটা চেঞ্জ করে বলে, তুই জানিস না কিসের অপেক্ষা? মানে আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোর 18 বছর বয়স হয়নি, কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে কি হয় সেটা বোঝার বয়স হয়েছে যারা। এবার যারা জাংকুককে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, তুই মাসুদের হয়ে গেছিস, তুই আর ভালোবাস নাই।
আসতে না আসতে শুরু হয়ে গেছে তোর ফালতু অসভ্য ইতর একটা। কথা বলে যারা আর এক মুহূর্ত এখানে থাকে না, তাড়াতাড়ি দরজা খুলে রুম থেকে বের হয়ে যায় আর জাংকুক মিটমিট করে হাসতে থাকে। অন্যদিকে ভি পার্কে রোজাকে অনেক খুঁজে বেড়ায় কিন্তু কোথাও খুঁজে পায় না, তাই ও বাধ্য হয়ে বাসায় ফিরে আসে। বাড়িতে এসে ডোর নক করার পরে রোজা দরজা খুলে দেয়। রোজাকে দেখে তো ভি অনেকটা অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে, আপনি এখানে কি করেন? এর মধ্যে লিসা রান্নাঘর থেকে বলে, রোজা কে এসেছে রে? ভি আসছে। ও আচ্ছা, তোকে দেখে অবাক হয় নাই? হ্যাঁ, অনেকটাই অবাক হয়েছে। আর তুমি চিন্তা করো না, আমি তাকে সব ক্লিয়ার করে বলছি। এসব কি হচ্ছে? আপনি এখানে কি করেন? আর আপনাকে আম্মু রোজা বলে ডাকছে কেন? আচ্ছা শুনুন, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। আপনার বউয়ের মতো আমার নামও রোজা, আর আমি আপনার বউয়ের বেস্ট ফ্রেন্ড। আমাদের রিলেশনে 4 বছর হয়েছে, এই জন্য আপনি আমাকে চিনেন না। আর আমার পরিবারে একটু সমস্যা হয়েছে, এই জন্য এখানে থাকছি। ও আচ্ছা, আপনি যেহেতু রোজার হাজবেন্ড, এই জন্য একটু ফাইজলামি করেছিলাম তখন। কিছু মনে করেননি তো? আরে না, তেমন কিছু মনে করিনি। আপনি ওর ফ্রেন্ড, ফাইজলামি করতেই পারেন। জি, থ্যাংক ইউ বোঝার জন্য। আর রোজা কোথায়? আপনার সাথে রোজা আসলো না? না মানে আমি ওকে খুঁজে পাইনি। ও ঠিক আছে, একটু পরে চলে আসবে। আপনি আসুন, ভিতরে আসুন। লিসা রান্নাঘর থেকে এসে বলে, রিকে সবকিছু খুলে বলেছিস তো? হ্যাঁ বলেছি। এরপর লিসা বিয়ের দিকে তাকিয়ে বলে, দেখেছিস, শুধু তুই সারপ্রাইজ দিতে পারিস না, আমরাও সারপ্রাইজ দিতে পারি। কি কেমন দিলাম সারপ্রাইজ? অনেক ভালো সারপ্রাইজ দিছো। আচ্ছা আম্মু, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ভি চলে যাওয়ার পরে লিসা রোজাকে বলে, জাংকুক অনেকবার এসেছিল তোর খোঁজ নিতে। জাংকুকের কথা শুনে রোজা আর একটা মুহূর্ত এখানে থাকে না, তাড়াতাড়ি দরজা খুলে জাংকুকদের বাসায় যেতে নেয়। রোজা দরজা খোলার পরে দেখে জাংকুক একটা লাকেজ নিয়ে ওদের বাসার দিকেই আসতেছে। রোজা জাংকুককে দেখে প্রচুর খুশি হয়ে যায়। ও এক দৌড় দিয়ে জাংকুকের কোলে উঠে পড়ে আর জড়িয়ে ধরে বলে, কেমন আছিস আমার কিউট লক্ষ্মী বান্দর হারামি ভাইয়া? আমি তোকে অনেক অনেক মিস করেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। কিন্তু তুই আমাকে কিভাবে চিনলি? ও হ্যাঁ, তাই তো, আমি তোকে কিভাবে চিনলাম? আম্মু বলে দিছে, তাই না? বলে দিছে, না বললেও চিনতাম। কারণ এরকম পাগল আমাদের এলাকায় আর 2-1টা নেই আমার বোন ছাড়া। কি বললি তুই? কই কিছু বলি নাই তো। যারা ওর রুমের থেকে ওদের 2 ভাই বোনের এই দৃশ্য দেখে ওর নিজের ভাইয়ের কথা মনে পড়ে যায়। এরপরে যারাও তাড়াতাড়ি করে নিচে নেমে লিসাদের বাসায় চলে আসে। আর বিয়ের রুমে গিয়ে দেখে ভি মাত্রই ওয়াশরুম থেকে বের হয়ে বারান্দায় কাপড় চোপড় শুকাতে দিচ্ছে। ভিকে দেখে যারা প্রচুর খুশি হয়ে যায়। ও চিৎকার করে বলে, ভাইয়া! যারা চিৎকার শুনে ভি পিছনে ঘুরে তাকিয়ে দেখে যারা দৌড়ে ভিয়ের কাছে আসতেছে। যারা রোজার মতো ভিয়ের কুলে উঠতে চায়, কিন্তু ও এতটাই স্পিডে দৌড় দিয়ে আসে যে ওর ধাক্কা খেয়ে ভি বারান্দা থেকে ওদের বাসার নিচে ড্রেনে পড়ে যায়। ড্রেনের ঢাকনাটা খোলা থাকার কারণে ভি সোজা গিয়ে ড্রেনের পানিতে পড়ে আর ড্রেনের ময়লা পানিতে ও পুরো ভিজে যায়। হায় হায়, এটা কি হলো? ভাইয়া তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি। কেন, মারার প্ল্যানিং করছিলি? না ভাইয়া, আমি তো জিজ্ঞাসা করতে আসছি তুমি কেমন আছো। কি, এই কথা কেউ এইভাবে জিজ্ঞাসা করে? ভাগ্য ভালো বাসাটা দোতলা ছিল, যদি 5তলা থাকতো তাহলে কি হতো? সরি ভাইয়া। একবার গোসল করার পরেও ভিকে আবার বাধ্য হয়ে দ্বিতীয়বার গোসল করতে হয়। ভি গোসল করে ওয়াশরুম থেকে খালি গায়ে বের হয়। বের হওয়ার পরে ও দেখতে পায় রোজা ওর দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে আর ওর কাছে এসে বলে, তুমি শুধু দেখতে কিউট না, অনেকটা হট। দেখুন, ফাইজলামির একটা লিমিট থাকে। রুম থেকে বের হন। তোমাকে কে বললো জানেমান আমি তোমার সাথে ফাইজলামি করতেছি? আমি আবারও বলতেছি, প্লিজ আমার সাথে এই ধরনের ফাইজলামি করবেন না। তোমার কাছে কেন মনে হচ্ছে আমি ফাইজলামি করতেছি? আমি কোনো ফাইজলামি করতেছি না জানেমান। তোমাকে প্রথম দেখাতেই আমার দিলে লাগছে, আর এখন আপনার গালে লাগবে। চুপচাপ আমার রুম থেকে বের হন। তুমি এভাবে কেন কথা বলতেছো আমার সাথে? আমি আপনাকে প্রথমে ভালো করে বুঝিয়ে বলেছি, কিন্তু আপনি আমার কথা শোনেননি। দেখুন, আমি আপনাকে আবারও বলতেছি, বের হন। কারণ আপনি আমাকে যতটা ভালো ছেলে ভেবেছেন আমি ততটা ভালো না। এর থেকেও খারাপ ব্যবহার করার আগে আপনি রুম থেকে বের হন। রোজা বিয়ের কথার কোনো পাত্তা না দিয়ে বিয়ের গলা জড়িয়ে ধরে বলে, বেবি তুমি রাগ করলেও তোমাকে দেখতে সেই লাগে। এবার আর ভি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। ও নিজের কাছ থেকে রোজাকে সরিয়ে দিয়ে রোজার গালে সজোরে একটা থাপ্পড় দেয়। লিসা ভিকে ডাক দিতে বিয়ের রুমে এসেছিল। এসে এই ঘটনা দেখে লিসা অনেকটা অবাক হয়ে যায়। ভি, এটা কি করলি তুই? যেটা করেছি বেশ করেছি। ওর মতো ফালতু বেয়াদব মেয়ে এটাই ডিজার্ভ করে। এরপরে ভি বিছানা থেকে শার্ট নিয়ে রুম থেকে বের হয়ে যায়। লিসা ভিকে কিছু বলতে যাবে তখন রোজা লিসাকে থামিয়ে বলে, আম্মু তুমি ওকে কিছু বলো না প্লিজ। কিছু বলবো না মানে? ওর কত বড় সাহস, ও তোকে থাপ্পড় মেরেছে আর আমি ওকে কিচ্ছু বলবো না? না আম্মু, প্লিজ কিছু বলো না। আমার কপালে এটা আছে, আমি কি করব বলো? রোজা কি হয়েছে আমাকে বল। আম্মু, আমি আমার পোড়া কপালের কথা কি আর বলবো। ভি এখন আর আমাকে পছন্দ করে না, বলে আমি নাকি বুড়ো হয়ে গেছি। 24 বছরের মানুষ বুড়ো হয় কিভাবে?
না মানে বলে হ্যাঁ ওটাই তো 24 বছরের মানুষ কিভাবে বুড়ো হয়, কিন্তু ওর চোখে আমি বুড়ো হয়ে গেছি, আমাকে দেখতে ভালো লাগে না। তারা ওর বাপের 14 গোষ্ঠী আমি উদ্ধার করতেছি। না আম্মু প্লিজ কিছু বলো না, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা নিজেরাই সামলে নেব। প্লিজ আম্মু তুমি কিছু বলো না, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মতো, এই জন্য তোমাকে শেয়ার করছি, তুমি কিন্তু কিচ্ছু বলবে না ওকে। আচ্ছা ঠিক আছে। ঘন্টাখানিক পরে ভি বাহির থেকে বাসায় এসে বলে, আম্মু রোজা কোথায়? কলেজে চলে গেছে। আমার সাথে দেখা না করে কলেজে চলে গেল কেন? তুই কি এমন প্রেসিডেন্ট যে তোর সাথে দেখা করতে হবে? আরো কোনো খারাপ ব্যবহার করা বাকি আছে? আরো খারাপ ব্যবহার করা মানে? আচ্ছা যাই হোক এসব বাদ দাও, রোজা কোন কলেজে পড়ায়? কলেজের ঠিকানাটা দাও। তোর বাপের চাকর না আমি যে যখন যেটা বলবি সেটাই করতে হবে। এরপর লিসা রান্নাঘরে চলে যায়। ভি অবাগের চরম পর্যায়ে গিয়ে বলে, এটা কি হলো? আমি কি এমন বললাম? এতটা রাগ করার কি আছে? আরে তোর মাকে চিনিস না, তোর মা এরকমই। আচ্ছা আমি রোজার কলেজের ঠিকানা দিচ্ছি। এরপরে ভি প্রথমে জারার সাথে দেখা করে, কারণ ওই সময় জারাকে ওইভাবে বকা দেওয়ার জন্য ওর অনেক গিল্টি ফিল হচ্ছিল। যদিও ও তখনই গোসল করে জারার সাথে দেখা করত, কিন্তু রোজা ওই কাণ্ড করার কারণে ভি অনেকটা রেগে যায়, আর যার কারণে জারার সাথে দেখা করার কথা ওর মাথা থেকে স্কিপ হয়ে যায়। যাই হোক এরপরে ভি জারাকে সরি বলে সুন্দরভাবে বুঝিয়ে এরপরে রোজার কলেজে চলে যায় রোজার সাথে দেখা করতে। কিন্তু ভি রোজার কলেজে গিয়ে রোজাকে খুঁজে পাচ্ছিল না। রোজা ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে ভিকে দেখে ও আড়ালে লুকিয়ে পড়ে। আড়ালে থেকে রোজা ভিয়ের কর্মকাণ্ড দেখে মিটমিট করে হাসতে থাকে। রোজার কাছে খুব ভালো লাগছিল ভিকে এইভাবে চক্রীর মতো ঘোরাতে পেরে। রোজা মনে মনে বলে, এবার কেমন লাগে চান্দু? আমি দেখতে ভ্যাবলার মতো হলেও আমি খুব বান্দর, তাই না? এবার দেখো বান্দর নাচ কাকে বলে। তোমাকে আমি এমন নাচ নাচাবো শোনা, তোমার কোমর পুরো ব্যথা হয়ে যাবে। তাছাড়া আমাকে তো এটাও দেখতে হবে যে এই 6 বছর আমার থেকে এত দূরে থেকে তুমি কি এখনো আমাকে ভালোবাসো নাকি অন্য মেয়ের মোহতে পড়ে যাও, এটাও তো আমাকে প্রুফ করতে হবে, তাই না জানেমান? দি সত্যি সত্যি ঘন্টাখানিকের উপরে রোজাকে চক্রীর মতো খুঁজতে থাকে, কিন্তু ও কোথাও রোজাকে খুঁজে পায় না। তাই ওকে বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হয়। বাসায় আসার পরে ওর প্রচুর ক্লান্ত লাগছিল, তাই ও বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে যারা বসে বসে পেয়ারা খাচ্ছিল। বিয়ের সাথে দেখা করে আসার সময় ও পেয়ারা গাছ থেকেই পেয়ারা নিয়ে এসেছিল। রোজা খুব ভালো করেই জানতো যারা পেয়ারা এইভাবে নিয়ে যাবে, এই কারণে রোজা ইচ্ছে করে বলেছে যে গাছে পেয়ারা পেকেছে। বাসায় যে কোনো জিনিস আনলে রোজা কোনো না কোনো বাহানা দিয়ে যারাকে প্রথমে দেয়, কারণ রোজা যারাকে অনেক ভালোবাসে। তবে এই ভালোবাসাটা প্রকাশ্যে নয়, গোপনে। প্রকাশ্যেতে চলে ওদের ঝগড়া। ঠিক একইভাবে যারাও রোজাকে প্রচুর ভালোবাসে, কিন্তু মরে যাবে তারপরও সেটা প্রকাশ করবে না। ওরা দুই বোন যেন আয়ু আর লিসা পুরো ফটোকপি, যাদের ভালোবাসা প্রকাশের মাধ্যমেই হচ্ছে ঝগড়া। যাই হোক যারা পেয়ারা খেতে খেতে হঠাৎ করে মনে পড়ে যে সেই ও কখন গোসল করেছে কিন্তু এখনো চুল ছাড়েনি। এরপরে ও চুলের কাঁটাটা খুলে দেয়, আর এই সব কিছু জাংকুক আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ জারার মোবাইলে রিং বেজে ওঠে। জারা ফোনটা হাতে নিয়ে একটা বিগ স্মাইল করে। এরপরে কল রিসিভ করে বলে, হ্যালো আমার বাবু সোনা লক্ষ্মী ময়না, এতক্ষণ পরে তোমার কলিজার কথা মনে পড়ছে? জারার মুখে এই কথা শুনে তো জাঙ্গুক তেলে বেগুনে জ্বলে ওঠে। ওর আগে দাঁত কটমট করতে থাকে। এর মধ্যেই আয়ু রান্নাঘর থেকে জারাকে ডেকে বলে, জারা তাড়াতাড়ি এসে নুডলস নিয়ে যা, নুডলস হয়ে গেছে। আচ্ছা আম্মু আসতেছি। তো আমার কিউট বাবু তুমি একটু হোল্ডে থাকো, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে নুডলসটা নিয়ে চলে আসবো। এরপরে যারা ফোনটা সাইডে রেখে দৌড় দিয়ে নিচে চলে যায় নুডলস আনতে। নুডলস নিয়ে এসে দেখে জাঙ্কুক ওর ফোন দিয়ে কথা বলতেছে। ওই তুমি এটা কি করতেছো? তুমি আমার ফোন কেন নিছো? আমার ফোন দাও। ওরে বাবা রে, কোমরটা গেল রে। শয়তান ছাড়া তুই আমার ফোন দে বলতাছিস, তুই আমার ফোন কেন নিছস? আচ্ছা আপু আপনার সাথে পরে কথা বলি, এখন আগে পাগলটাকে সামলাই। এরপর জাঙ্কুক কল কেটে দেয়, আর কল কেটে দেওয়ার সাথে সাথে যারা ছো মেরে জাঙ্কুকের হাত থেকে ফোন নিয়ে নেয়। তুমি আমার ফোন কেন নিছো? জাঙ্কুক একটু অ্যাংরি টোনে বলে, তো কি হয়েছে? না মানে কিছু হয়নি, কিন্তু কারো পার্সোনাল জিনিস ধরা উচিত না। কারো বলতে তুই কাকে বোঝাচ্ছিস? কাকে আবার? আমাকে? তুই তো পুরাটাই আমার, তাহলে তোর পার্সোনাল আবার কি আছে? দেখো উল্টাপাল্টা বলবা না, আমার ফোন আর নেক্সট টাইমে ধরবা না। সেটা তো পরে দেখা যাবে। তবে তুই আমাকে আগে এটা বল, কেউ কারো ফ্রেন্ডের সাথে এভাবে কথা বলে? ও আমার শুধু ফ্রেন্ড না, ও আমার বেস্ট ফ্রেন্ড। তাই বলে এইভাবে কথা বলবি? কই আমার সাথে তো কখনো এইভাবে কথা বলিসনি। তোমার সাথে কেন কথা বলতে যাব? তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি তোর হাজবেন্ড, আমি তোর বয়ফ্রেন্ড, আমি তোর সব। নেক্সট টাইম থেকে এই সব জানু বাবু অন্য কাউকে বলবি না, শুধু আমাকে বলে ডাকবি। মনে থাকবে? না মনে থাকবে না। কি বলি তুই? হ্যাঁ মনে থাকবে। নে এবার বল। কি বলবো? কি বলবো মানে জানিস না?
না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আই লাভ ইউ হাবি, এটা বল। কি? ইম্পসিবল, কখনোই আমি পারবো না। দেখো, তুমি আমাকে এভাবে ফোর্স করতে পারো না। আমি সব করতে পারি, এখন চুপচাপ বল। আই লাভ ইউ হাবি। আমি তোকে মারছি? না। তাহলে এইভাবে বলতেছিস কেন? তো কিভাবে বলবো? হেসে সুন্দরভাবে বল। জোর করে কেউ হাসতে পারে? তুই পারবি। এখন অযথা কথা না বাড়িয়ে সুন্দর করে হেসে বল। শয়তান। শয়তান না, হাবি। বল, সুন্দর করে বল। আই লাভ ইউ হাবি। আই লাভ ইউ টু মাই ওয়াইফি।